বাংলাদেশে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায় বিএনপি। এজন্য জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় কুমিল্লার ফানটাউন পার্ক মিলনায়তনে বিএনপির রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গুম, খুন, হামলা, মামলা সহ নানা অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরও জনগণ বিএনপির কাছে প্রত্যাশা রেখেছে। তাই শুধু নিজের কথা না ভেবে দেশ ও মানুষের জন্য নেতাকর্মীদের কাজ করার উপর জোর দেন তিনি। বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষ যে আস্থা রেখেছে তা ধরে রাখার আহ্বান জানান। বিএনপির উপরে এদেশের অধিকাংশ মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, এটিকে ধরে রাখার দায়িত্ব বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনার উপরে মানুষ আস্থা রেখেছে। এবং এই আস্থাটা যদি রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলন সবকিছুতে এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করবে, যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রাখবে। আজ থেকে জয় বাংলা আর বাংলাদেশের জাতীয় স্লোগান নয়। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানেই গর্জে উঠেছিল বাঙালি। এই স্লোগানই ছিল বাঙালির ভাগ্য গঠনের চেতনা, ঐক্য, দেশপ্রেম ও আকাঙ্ক্ষার প্রতীক। ২০১৭ সালে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ২০২০ সালে ১০ই মার্চ এই রিটের প্রেক্ষিতে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে রায় দেন উচ্চ আদালত। সেই সাথে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও নির্দেশনা দেয়া হয়। ৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি ছিল, এ স্লোগান সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছিল, নেওয়া হয়নি জনগণের কোনো মতামত। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান না, আরও অনেক স্লোগান ছিল। এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা। বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে, এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। এ বিষয়ে খুব শীঘ্রই রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করবেন বলেও বলা হয়। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যুক্তি নেই বলে মনে করেন বিএনপির নেতারা। পতিত সরকারের দোসররা দেশে এবং ভারতে থেকে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। সকালে রাজশাহীর ভুবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য স্লোগানে ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন ছিল বিএনপির। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ভারতের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না। পার্শ্ববর্তী দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচ্য না। এদেশের মানুষ এক প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু কেউ ছাড় দিবে না। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা।
এদিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ জানান, আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি হারানোর দায়ে এলিট ফোর্স র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশের ভূমিকার সমালোচনা করে হাফিজউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনী অত্যন্ত বিতর্কিত হয়ে পড়ে। 5ই আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নেন, যারা সবাই অপরাধী। এদের আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক করেনি। মেহের মনি, ডিবিসি নিউজ। দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কে শীতলতায় উষ্ণতার হাওয়া লাগলেও বরফ গলার এখনও ঢের বাকি, এমনটাই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে টানাপোড়েন কাটাতে ভারতের ভূমিকা ও সদিচ্ছায় মুখ্য। অন্যদিকে আলোচিত এই বৈঠকে দৃশ্যমান কোনো সাফল্য দেখছে না বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকা দিল্লির উষ্ণ সম্পর্ক পরিণত হয় তিক্ততায়। এদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় প্রচার মাধ্যমে অতিরঞ্জিত অপতথ্য ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা দুদেশের দূরত্বকে বাড়িয়েছে বহুগুণ। এর মাঝেই ঢাকায় বৈঠক করে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব। এই বৈঠক কতটুকু আশার আলো দেখালো? সংকট ঠিক যে কেটে যাবে আমি তা মনে করছি না, কারণ ব্যাপারগুলো হলো কি, যে ইস্যুগুলো নিয়ে সংকটটা তৈরি হয়েছে সেটা বেশ গভীর। দুটো রাষ্ট্রপক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যেন আমরা এগিয়ে যাই এবং এখানে যেন থেমে না যাই। ভারতের পররাষ্ট্র সচিব একটা কথা বলে গেছেন যে ওনাদের বাংলাদেশের সাথে সম্পর্কটা জনগণ কেন্দ্রিক। হ্যাঁ, তো এখন বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের সাধারণ যার জনগণের কি আশা আকাঙ্ক্ষা, সেটার দিকে তাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। নিকট দুই প্রতিবেশীর মাঝে টানাপোড়েন ঘোচানোর ক্ষেত্রে পরামর্শও দেন বিশ্লেষকরা। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা যেগুলো ছিল সেগুলোকে চালু রাখা এবং যে তিক্ততার সৃষ্টি হয়েছে সেই তিক্ততার থেকে বের হয়ে আসা। ভারতের সক্ষমতা বেশি, তাকে তো বেশি করতে হবে। সে যত বেশি এগিয়ে আসবে সমস্যার সমাধান করা তত সহজ হবে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের দায়িত্বটা কি, অবস্থাটা যাতে আরও বেশি খারাপ না হয়ে যায় সেটার লক্ষ্য রাখার দায় কিন্তু আমাদের। সাম্প্রতিক ইস্যুকে ঘিরে দুদেশের সম্পর্কের জমানো বরফ এই বৈঠক আদৌ গলাতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে বিএনপি। কোনো অগ্রগতি তো আমরা দেখতে পাচ্ছি না। আলোচনার জন্য আলোচনা করেছে কোনো লাভ নেই। এখানে একটা বস্তুনিষ্ঠ একটা অগ্রগতি থাকতে হবে, সমাধানের দিকে যেতে হবে। যেগুলো পিপল টু পিপল বললে তাহলে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তো আগে প্রাধান্য দিয়ে সমাধান করতে হবে, তাই না? জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। 5 দিনের মধ্যে লেনদেন হিসেব খোলার ফর্ম, KYC সহ যাবতীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে হবে। সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা, এসব বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টে ট্রাস্টের হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়েছে তাদের তথ্যও দিতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকে পাঠানো BFIU এর অন্য এক চিঠিতে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ শরাফতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে 5 ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেয় হাইকোর্ট। 2019 সালের 24 এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক তারেক রহমান ও মামুনকে 7 বছর কারাদণ্ড এবং 12 কোটি টাকা অর্থদণ্ড দেন। এছাড়া
লন্ডনের নেট ওয়েস্ট ব্যাংকে থাকা 6 কোটি টাকার বেশি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে 2019 সালে হাইকোর্টে আপিল করেন মামুন। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রেই 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তি অনুমোদন করেন। অপর 2 কমিশনার হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। 29 অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ সহ আরও 2 কমিশনার। তদন্ত বিভাগের মোহাম্মদ জহুরুল হক ও অনুসন্ধান বিভাগের কমিশনার মোসাম্মদ আসিয়া খাতুন। এরপর থেকে দুদকের চেয়ারম্যান ও 2 কমিশনার পদ খালি ছিল। ডক্টর এম এ মোমেন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্র গৃহীত হলে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। 5 আগস্টের পর থেকে অক্টোবর পর্যন্ত দেশে সংখ্যালঘু নির্যাতনের 88টি মামলায় এ পর্যন্ত 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এক প্রশ্নের উত্তরে প্রেস সেক্রেটারি জানান, আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে রোহিঙ্গা বিষয়ে একটি বড় কনফারেন্স আয়োজন করতে চায় বাংলাদেশ, যেখানে বিশ্বের বড় রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করেন তিনি। আওয়ামী লীগ আমলে চাকরিতে বঞ্চিতদের আবেদন পর্যালোচনা করে 764 জনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে 26টা, মোট মামলা হচ্ছে 88টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ নাবিকসহ মাছ ধরার 2টি নৌযানকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মালিকপক্ষ এবং নৌ পরিবহন অধিদপ্তর জানিয়েছে, খুলনার হিরন পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে সোমবার দুপুরে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। জাহাজ দুটির মালিকপক্ষ জানায়, সরকারি পর্যায়ে উদ্যোগ না নিলে জাহাজগুলো ছাড়বে না ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। জাহাজ দুটির বর্তমান অবস্থান ভারতের প্যারাদ্বীপ বন্দর থেকে 9 নটিক্যাল মাইলের মধ্যে। আজ বেলা 11টায় স্যাটেলাইট ফোনে জাহাজ দুটির ক্যাপ্টেনদের সঙ্গে কথা হয়েছে মালিকপক্ষের। মুক্তি পেতে সরকারের সহায়তা চেয়েছে তারা। এফবি মেঘনায় 42 আর এফবি লাইরায়ে 37 জন নাবিক ও জেলে রয়েছেন। অধ্যক্ষ পদায়ন নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের 2 পক্ষের সংঘর্ষে 4 জন আহত হয়েছে। পরে বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগে প্রায় 1 ঘণ্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। স্থানীয়রা জানিয়েছে, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছুটিতে যান শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জসিমউদ্দিন। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম। ছুটি শেষে অধ্যক্ষ জসিমউদ্দিন আবার স্কুলে ফিরতে চাইলে তাতে বাধা দেয় স্থানীয় কিছু লোকজন সহ শিক্ষার্থীদের একটি পক্ষ। শিক্ষার্থীদের আরেকটি পক্ষ অধ্যক্ষকে ফিরিয়ে আনতে চাইছিল। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আজ দুপুরে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীদের 2টি পক্ষ। কাল শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টি-20 টুর্নামেন্ট এনসিএল। দিনের প্রথম 2 ম্যাচে সকাল 9:30টায় সিলেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। তার আগে সকাল 9টায় আউটার স্টেডিয়ামে লড়বে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ। দুপুরের ম্যাচে 1:30টায় মুখোমুখি হবে রংপুর ও চট্টগ্রাম, এবং দুপুর 1টায় আউটার স্টেডিয়ামে খেলবে খুলনা ও রাজশাহী বিভাগ। বিপিএল ড্রাফট থেকে সম্ভাবনাময় যে ক্রিকেটারদের কেনে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এনসিএল এ দারুণ পারফর্ম করে সেই মালিকদের মোক্ষম জবাব দেওয়ার সুযোগ বিপিএল এ বাদ পড়া ক্রিকেটারদের জন্য। যদিও প্রসঙ্গটা এড়িয়ে গেলেন রাজশাহী ডিভিশন ক্যাপ্টেন প্রীতম কুমার। আফসোস বলবো না, আসলে এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, এইরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা, আর আমরা যারা আপকামিং প্লেয়ার আছি মেলে ধরার বড় একটা সুযোগ।
টাইগার ক্রিকেটের বিগ শট তামিম ইকবাল খেলবেন নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে। অধিনায়ক ইয়াসির রাব্বি বললেন, নিশ্চয়ই জ্বলে উঠবেন তামিম। 7 মাস পর উনি মাঠে নামছেন, প্রথম 1-2 ম্যাচ সময় লাগতেই পারে, উনিও হিউম্যান। আজকে প্র্যাকটিসে দেখে মনে হচ্ছে হি ইজ ইন এ গুড রিদম। ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করবো ওনার কাছ থেকে। বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এনসিএল এর শার্টার ফরম্যাটে বরিশাল বিভাগের দায়িত্ব অভিজ্ঞ সোহাগ গাজীর কাঁধে। এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন গাজী। সবারই এখানে 8টা টিমেরই চিন্তা থাকবে যে কাপটা নেওয়া, তো আমাদের একটা অন্যরকম একটা ফিল আছে যে আমরা বিপিএল চ্যাম্পিয়ন, তো এটা ওই সেম টুর্নামেন্ট ধরতে গেলে টি20, তো আমাদের ওই লক্ষ্যটাই থাকবে। চলতি সিজনে এনসিএল এর 4 দিনের ম্যাচের শিরোপা ঘরে তুলেছে সিলেট। স্বাগতিক অধিনায়ক বললেন, সেই ভালো খেলার ধারাটা ধরে রাখতে চান টি20তেও। আমরা এই চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি, আর আমরা 4th ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি সিলেট ডিভিশন। তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি। আমার কাছে মনে হয় যে টি20তে আমরা ভালো কিছু করতে পারবো। ছোট ফরম্যাটের বড় ঘরোয়া আসর এনসিএল টি20। জিয়া নাইম শেখের মতো ক্রিকেটাররাও বলছেন, এই টুর্নামেন্টটার ধারাবাহিকতা যেন বজায় থাকে সব সিজনে। দাবি কিংবা প্রত্যাশা যাই বলি না কেন, ক্রিকেটারদের অনেক দিনের স্বপ্ন ছিল বিপিএল এর বাইরে টি20 ফরম্যাটে আরো একটা টুর্নামেন্ট, সেই এনসিএল মাঠে গড়াতে যাচ্ছে টি20 আকারে। দেখার বিষয়, বিপিএল এ যারা সুযোগ পাননি তারা আসলে এই ফরম্যাটের ঘরোয়া লিগে কতটা কি করতে পারেন। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। আন্তর্জাতিক টি20 থেকে অবসর নিলেও এই ফরম্যাটকে মিস করেন তামিম ইকবাল। তাই তো এনসিএল এর টি20 টুর্নামেন্ট খেলতে গেছেন সিলেটে। মঙ্গলবার দীর্ঘ 9 মাস পর মাঠের ক্রিকেটে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলবেন এই ড্যাশিং ওপেনার। ব্যাটে প্রত্যাশিত রান না থাকায় একসময় তাকে পরামর্শ দেওয়া হয়েছিল ওপেনিং ছেড়ে দিতে। সেই পরামর্শটা রাখেননি তামিম। শেষ পর্যন্ত এই ইস্যুতেই যেন বোর্ড এবং কোচ সবার সাথেই দূরত্ব বাড়ল। একটা পর্যায়ে দূরত্ব বাড়ল জাতীয় দলের সাথেও। সেই দূরত্ব আর ঘোচেনি। শেষ 10 ওয়ানডেতে 27 গড়ে করেছেন 270 রান। প্রতিপক্ষ হিসেবে 6 ম্যাচেই ছিল আয়ারল্যান্ড। বড় স্কোর 69 ও অপরাজিত 44। মারকুটে একজন ওপেনারের সাথে পরিসংখ্যানটা যেন অনেকটাই বেমানান। 29.9 গড়ে টেস্টের শেষ 10 ইনিংসে রান 299। একটা সেঞ্চুরি বাদে সর্বোচ্চ 46। বলা হচ্ছে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের কথা। এনসিএল এর 4 দিনের ম্যাচে খেলেননি তামিম। আন্তর্জাতিক টি20 থেকে বিদায় নিয়েছেন ঘোষণা দিয়েও আবার ফিরেছেন ওয়ানডে ও টেস্টে। সেই ফেরার পর হতে হাতে গোনা ওয়ানডে ও টেস্ট খেলেছেন এই ওপেনার। গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষে ওয়ানডে খেলেন তামিম। তার আগে এপ্রিলে মিরপুরে টেস্ট খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ফিটনেস ইস্যুতে নিজেকে সরিয়ে নেন এশিয়া কাপ থেকে। এশিয়া কাপের পর 2023 বিশ্বকাপ, সাকিবের সঙ্গে দ্বন্দ্ব, হেড কোচ হাতুরু সিং এর সঙ্গে মতানৈক্য। এ সময় বোর্ডকেও পাশে পাননি তামিম। এক পর্যায়ে বিশ্বকাপ দল থেকেও নিজেকে নেন সরিয়ে। সেই থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি এই ড্যাশিং ওপেনারের। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। এনসিএল এর সেরা পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান পেসার ইবাদত হোসেন। ইনজুরির কারণে প্রায় 1.5 বছর মাঠের বাইরে থাকা ইবাদত জাতীয় লিগের চলতি মৌসুমে ফিরলেন মাঠে। নিজ বিভাগ সিলেটের হয়ে খেলছেন এনসিএল-এ। ফিজিও বলেছেন 80% এফোর্ডে বল করার জন্য। নিজের আত্মবিশ্বাস আর ফিজিও অ্যাডভাইস মাথায় রেখে এনসিএল এর 4 দিনের ম্যাচ খেলেছেন 2টা, রিদমও পেয়েছেন ফিরে। এবার এনসিএল টি20তে বল হাতে আরো এনার্জেটিক মুভমেন্ট করতে চান ইবাদত হোসেন। দেখেন, সিলেট ডিভিশনে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তো যে জিনিসটা হচ্ছে আমি 2টা ম্যাচ খেলেছি আর এই টিমের হয়ে চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগতেছে। নিজের কথা যদি বলতে চাই, আসলে 2টা ম্যাচ খেলেছি, রিদমটা খুবই ভালো ইম্পর্টেন্ট ছিল। আলহামদুলিল্লাহ রিদমটা খুব ভালো লাগতেছে। এখন যে রিদমে বোলিং করতেছি, আস্তে আস্তে পেসটা ইনক্রিজ হবে ইনশাল্লাহ। এবার সিলেটের উইকেটে মিলেছে রান বন্যার আভাস। মেয়েদের টি20 সিরিজেও দেখা গেছে তেমনটা। সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েই নিজের পরীক্ষাটা নিতে চান পেসার ইবাদত হোসেন। কম্পিটিশন আমাদের শুরু হয়েছে, এটা অনেক হেলদি একটা কম্পিটিশন। এখন হবে আমাদের স্কিল, কার স্কিল কত ভালো, কার মেধা কত ভালো, ক্রিকেট মেধা, বোলিংয়ের মেধা। এখন হচ্ছে আমাদের স্কিল এবং মেধা দিয়ে আমাদের খেলতে হবে। টাইগার স্কোয়াডে পেসারদের যাচ্ছে সুসময়, জায়গা ধরে রাখতে হলে পারফরমেন্স মাস্ট। ইবাদত বললেন এই কম্পিটিশনটাও এনজয় করেন তারা। তো চাই আমি 100% রেডি হয়ে খেলবো। সো এখন যে অবস্থায় আছি, রেস্ট্রিকশন না, কিন্তু আমাকে ওইভাবে বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যাতে আমি আমার যেটা ফিরে পাই। তো ফিট হিসেবে 100% ফিট আছি। এখন জাস্ট আমার পেজ ইনক্রিজটা যাতে যত তাড়াতাড়ি হয় ইনশাল্লাহ। 2023 সালে আফগানদের বিপক্ষে হোম সিরিজে ইনজুরিতে পড়েন ইবাদত। সেই ধাক্কায় মিস করেন এশিয়া কাপ, বিশ্বকাপ, বিপিএল সহ দেশ ও দেশের বাইরের অনেক সিরিজ। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।
গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় করে দেশে ফিরেছে বিপিএল-এর দল রংপুর রাইডার্স। বিকেলে ট্রফি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রংপুরের ক্রিকেটাররা। প্রথম বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি হিসেবে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জয় করল রাইডার্সরা। 5 দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের দল ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়েছে তারা। টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম 2টি ম্যাচ হারলেও পরের 2টি ম্যাচে জয় তুলে ফাইনাল নিশ্চিত করে রংপুর। টুর্নামেন্ট শেষ করে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের সাথে যোগ দেন স্কোয়াডে থাকা সৌম্য রিশাদ। অধিনায়ক নুল হাসান সোহান সহ দলের বাকিরা ট্রফি নিয়ে ঢাকায় ফিরেছেন। এরকম একটা টুর্নামেন্টে আমাদের ফার্স্ট টাইম যে আমরা ট্রফি জিততে পেরেছি কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই প্রতিটা প্লেয়ার অনেক বেশি প্রথম 2 ম্যাচ হারার পরে খুব বেশি সবাই ছিল যে কীভাবে আমরা এখান থেকে ভালো করতে পারি। জিএসএল যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি, বিপিএলের আগে এরকম একটা টুর্নামেন্ট অবশ্যই টিমকে পুরো বুস্ট আপ করবে এবং বিপিএলে যদি এই ফর্মটা আমরা কন্টিনিউ করতে পারি এবং মোমেন্টামটা পাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বিপিএলে তরুণদের নিয়ে বাজিমাতের অপেক্ষায় শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। দেশিদের মধ্যে দলটিতে বড় নাম মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও তানজিদ তামিম। আর বিদেশি রিক্রুটমেন্টে ঢাকা নজর দিয়েছে বিগ হিটারদের উপর। বিপিএল নিয়ে দল পরিচিতির ধারাবাহিক পর্বে আজ থাকছে ঢাকা ক্যাপিটালসের আদ্যপান্ত। টুগেদার উই রাইজ, এই স্লোগান নিয়ে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে এবার বিপিএল মাতাবে ঢাকা ক্যাপিটালস। দলটির মালিক শাকিব খান হওয়ায় ঢাকাকে নিয়ে এবার দর্শকদের আগ্রহটাও বেশি। ফ্র্যাঞ্চাইজিটি আত্মপ্রকাশের পর থেকেই দিয়ে আসছে অনেক চমক করবে সর্বোচ্চ সাফল্য। ডিরেক্ট সাইনিংয়ে ঢাকা সবার আগে দলে ভিড়িয়েছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। তখন থেকে দলটার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় ভক্তদের। ড্রাফটের টেবিলেও আলো কেড়েছিল শাকিব খানের দলটা। লিটন দাস, তানজিদ তামিম, পাকিস্তানের সাইম আইয়ুবদের মতো ক্রিকেটারদের রিক্রুট করে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। দল গোছানোর পালা শেষ, এবার শুধু বিপিএল শুরুর অপেক্ষা। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন তরুণ আগ্রাসী ব্যাটার তানজিদ হাসান তামিম। আর এই বিপিএল দিয়ে ঢাকার জার্সিতে কামব্যাক করতে যাচ্ছেন সাব্বির রহমান। এছাড়া মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহানের মতো হার্ড হিটারও আছে ঢাকা ক্যাপিটালসে। পেস ডিপার্টমেন্টে নেতৃত্ব দেবেন কাটার খ্যাত মুস্তাফিজুর রহমান। ফিজের সাথে আক্রমণ সামলাবেন মুগ্ধ, পাকিস্তানের শাহনওয়াজ দাহানির মতো পেসাররা। তারুণ্য নির্ভর লোকালদের সাথে বিদেশি কোটায়ও মুন্সিয়ানা দেখিয়েছে ঢাকা। পাকিস্তানের সাইম আইয়ুব, জনসন চার্লস, থিসারা পেরেরার মতো হার্ড হিটাররা আছে এই দলটায়। শুধু মাঠের ক্রিকেটার নয়, কোচিং স্টাফেও পিছিয়ে নেই ঢাকা। মেন্টর হিসাবে থাকবেন পাকিস্তানের সাইদ আজমল, আর হেড কোচের দায়িত্ব পালন করবেন দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা কোচ খালেদ মাহমুদ সুজন। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।